নমস্কার, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গত এপিসোডে আমি দেখিয়েছি মন্দারমণির গল্প। সেখানে অসাধারণ একটা হোটেলে ছিলাম, তার তথ্য আপনাদেরকে জানিয়েছি। আজকের ভিডিওতে দেখাবো মন্দারমণি থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম দীঘা। সেখানে গিয়ে একটা দুর্দান্ত লাক্সারিয়াস হোটেলে আমরা ছিলাম, একদম সমুদ্রের ধারে। সেই হোটেলের তথ্য এবং তার সাথে থাকবে এখান থেকে সাইট সিনের নতুন এক জায়গা বিচিত্রপুরের গল্প। ম্যানগ্রোভ এরিয়ার মধ্যে বোট রাইডের রোমাঞ্চকর সেই মুহূর্ত আপনাদের সামনে প্রতি পদক্ষেপে তুলে ধরব এই ভ্রমণ সঙ্গীর চোখ দিয়ে। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট সুন্দর লাগবে। ঘুরে বেড়াবেন ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে, দেখবেন লাল কাঁকড়া, আরও অনেক কিছু। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করে ফেলি। গুড মর্নিং, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমরা এখন মন্দারমণি থেকে চেক আউট করে যাচ্ছি দীঘার দিকে। দীঘাতে থাকবো এবং সেখান থেকে যাব একটা নতুন ডেস্টিনেশনে। সেই ভিডিও থাকবে আজকে পুরো ব্লগ জুড়ে। সেখানে কিভাবে যাচ্ছি, কিভাবে ঘুরছি, কত টাকা খরচ হচ্ছে, তার সমস্ত ডিটেল নিয়ে থাকবে আজকের ভিডিও। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন যাই সেই নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মন্দারমণি থেকে 2800 টাকায় গাড়ি বুক করে সোজা বেরিয়ে পড়লাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। যাবার রাস্তায় দীঘার হোটেল বুক করে সেখানে ফ্রেশ হয়ে তারপরে আমরা পৌঁছাবো বিচিত্রপুর। মন্দারমণি থেকে কয়েক কিলোমিটার সামনে এগোতেই বাঁদিকে বালির চড়া আর অপূর্ব সুন্দর বাঁধানো রাস্তা পেরিয়ে যেতেই ধরা পড়ল তাজপুর। আর এই তাজপুর থেকেই শুরু হচ্ছে মেরিন ড্রাইভ রোড। দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা, বাঁদিকে নেমে গেছে কালো পাথরের পাটাতন। সেই কালো পাথর বেয়ে সামনে তাকালেই দেখবেন দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। সেই রাস্তা ধরে বেশ খানিক দূর এগিয়ে যাওয়ার পর বাঁদিকে আমাদের সামনে পড়ল শঙ্করপুর। শঙ্করপুরের বিচে না নেমে সোজা রাস্তায় আমাদের গাড়ি এগিয়ে চলল দীঘার উদ্দেশ্যে। এই ঢুকলেই বাঁদিকে এখানে টয়লেট আছে, সুন্দর গিজার, সব কিছু আছে এখানে, বেসিন। আর এইদিকে সামনেই দেখতে পাচ্ছেন দুটো বসার জায়গা, এখানে একটা ওখানে একটা, টি টেবিল রয়েছে। বিরাট স্পেসিয়াস বলবো না, আগের দিনের মতো অতটা বড় ঘর নয়, কিন্তু এখানে একটা বড় টেবিল রাখা রয়েছে, স্মার্ট টিভি দেওয়া রয়েছে। এখানে কিছু কিট দেওয়া রয়েছে, ঠিক আছে, সেভিং কিট আছে, শ্যাম্পু, তারপর ডেন্টাল কিট, চিরুনি, সব কিছুই আছে, শ্যাম্পু ট্যাম্পু সব রকম। এখানে সোপ আছে, সব কিছুই রয়েছে। এখানে দুটো জলের বোতল দিয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে এখানে দুটো, আর মাথার দুদিকে দুটো। বড় সাইজের একটা খাট আছে, এসি আছে, ফ্যান আছে। এদিকে একটা ব্যালকনি আছে, এদিক থেকে দেখাই। এইখানে সুন্দর ব্যাগ রাখার জায়গা, এখানে মিনি ফ্রিজ বা মিনি বার যেটাকে বলি, যাই হোক। এখানে হচ্ছে আপনার একটা কাভার্ড রয়েছে, আর এখানে দুটো গ্লাস এবং কফি করার জিনিসপত্র রয়েছে। আর এইখানে পর্দা সরালে এইখানে ব্যালকনি। এই হচ্ছে খাট। আর
ওই দিকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। লক করে দিয়েছে। বেরোলে এদিকে আর একটা ব্যালকনি রয়েছে। এটা হলে সমুদ্রের একটা সাইড ভিউ পাওয়া যায় এখান থেকে। চারিদিকে এই হোটেলগুলো আছে আর এই হচ্ছে সমুদ্র। সামনেই গাড়ি পার্কিং আছে। এই দারুণ হোটেল। চলুন, সামনেই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আর আমরা চন্দনেশ্বর মন্দিরের একদম সামনে দিয়েই যাবো আর কি। বাবুই নমো কর। চন্দনেশ্বর মন্দির জাস্ট ক্রস করেই ডান দিকে রাস্তা ধরলাম। সরু গ্রামের রাস্তা, দুদিকে নারকেল গাছের সারি, তার মধ্যে দিয়ে আমাদের স্করপিও ছুটে চলেছে বিচিত্রপুরের উদ্দেশ্যে। চলুন যাই, ঘুরে আসি বিচিত্রপুর। এই হচ্ছে পার্কিং এরিয়া। বিচিত্রপুরে পৌঁছে গেছি আমরা। আমাদের দীঘা থেকে আসতে সময় লাগলো আধা ঘন্টা। আর এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে ছোটোখাটো খাবারের দোকান টোকান সবই আছে। আর এইদিকে গাড়ি পার্কিং, অটো স্ট্যান্ড। এই হচ্ছে টিকিট কাউন্টার। 3 রকমের বোর্ড রয়েছে। একটা হচ্ছে 6 সিটার, সেটার দাম হচ্ছে 1200 টাকা। 8 সিটার হচ্ছে 1600 টাকা। আর 9 সিটার না 10 সিটার না, ওটা 1800 টাকা। 10 সিটার 1800 টাকা। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল টিকিট কাটেন সেটাও কাটতে পারেন। তবে এখানে মোটামুটি 3 বছরের ওপর থেকে প্রত্যেকটা বাচ্চার টিকিট লাগছে, পুরো টিকিট লাগছে। আর টিকিট এখানে নাম্বার ওয়াইজ হচ্ছে, এটা গভর্নমেন্টের নাম্বার ওয়াইজ। আপনাকে একটা টোকেনের সাথে নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই নাম্বারে যখন ডাক আসবে তখনই কিন্তু আপনাকে বোটে চাপতে হবে, তার আগে আপনি চাপতে পারবেন না। 3টে বোট রয়েছে, যে 3টে বোট যাতায়াত করছে সেই বোটগুলোর ওই সংখ্যা মেনটেন করে করে কিন্তু যাত্রী তুলছে এবং সেইভাবে নিয়ে যাচ্ছে। এখন চলুন এখান থেকে যাই ঘাটের ধারে, সেখানে গিয়ে দেখি কি কন্ডিশন আছে। আমাদের এখনও বললো আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। চলুন যাই, তারপর বাকি সিনারিওটা আপনার দেখাচ্ছি। প্রথমে আমি পার্সোনালি একটা বোর্ড রিজার্ভ করি 600 টাকা দিয়ে। তারপর আরও একটা বন্ধু এসে আমাদেরকে রিকোয়েস্ট করে যে তারা কলকাতায় ফিরবে বিচিত্রপুর দেখে, তাই যদি আমাদের সাথে তাদেরকে অ্যাড করে নিই তাহলে তারা সময় মতো পৌঁছে গিয়ে গাড়ি ধরতে পারে। তাই তাদেরকেও অ্যাড করে নিলাম আর 300 ভাগ করে নিলাম নিজেদের টিকিটের ভাড়াটা। এখানে একটা ছোট্ট স্ক্যামের কথা জানিয়ে রাখি। টিকিট কাউন্টার থেকে এই রাস্তাটা চলে গিয়েছে বোট যেখান থেকে ছাড়ে সেই ঘাটের কাছে। দূরত্ব খুব যদি বেশি হয় 200 মিটার। এই রাস্তাতেও টোটো চলাচল করে। 20 টাকা 30 টাকা করে পার হেড টিকিট ভাড়া নিয়ে টোটোয় চড়িয়ে আপনাকে পৌঁছে দেবে ঘাটে। তবে কোনো মতেই টোটোতে উঠবেন না যদি পায়ের কোনো সমস্যা না থাকে বা বয়স্ক লোকজন সাথে না থাকে, কারণ এইটুকু রাস্তা আপনি অনায়াসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যেতে পারেন ঠিক জেটি ঘাটে। সেখানে বসারও প্রচুর ব্যবস্থা করা রয়েছে। বেশ কিছু রয়েছে ছাউনি করা, যেখানে একসাথে অনেকগুলো মানুষ বসতে পারেন। আর সামনে রয়েছে ছোট্ট ছোট্ট বসার জায়গা, যেখানে আপনারা 3 থেকে 4 জন বসতে পারেন। কিন্তু সেখানে রোদ্দুরের সময় বসাটা একটু সমস্যার, তাই ছাউনি করা জায়গাগুলোতে গিয়েও আপনারা ওয়েট করতে পারেন আপনাদের সংখ্যার জন্য, কারণ একটা একটা করে বোট আসবে আর প্রথমের দিকে সারির যাদের সংখ্যা রয়েছে তারাই আগে চান্স পাবে। এই জায়গায় বসে একটার পর একটা বোট আসা আর যাওয়া দেখতে দেখতে কখন যে এই 35 থেকে 40 মিনিট সময় কেটে যাবে তা আপনি ভাবতেও পারবেন না। অবশেষে প্রায় 40-45 মিনিট ওয়েট করার পর আমাদের বোট এলো। এইবার আমরা যাব। চলুন দেখি কতক্ষণ সময় লাগে আর কি কি দেখতে পাই। হ্যাঁ ঠিক।
ম্যানগ্রোভের জঙ্গল ভেদ করে শান্ত জল পেরিয়ে উত্তাল গতিতে এগিয়ে চলেছে আমাদের বোট। দুর্দান্ত লাগছিল দুদিকের এই সবুজ পাহাড়। এই সবুজ অরণ্য ভেদ করে যখন আমাদের বোট একটু একটু করে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে, তখন আস্তে আস্তে ডান দিক বাঁ দিকে চোখ রাখতে থাকলাম যদি চোখে পড়ে কোনো রকম জীবজন্তু বা প্রাণীর। কিন্তু পরে জানতে পারলাম এই নদীতে কুমিরও নাকি তেমনভাবে দেখা যায় না। ফেরার সময় আবার অন্য গল্প শুনলাম, গত মাসেই নাকি এই খাঁড়ির মধ্যেই একটা প্রকাণ্ড পরিমাণ কুমির পাওয়া গিয়েছিল। যদিও সেটি বিচ্ছিন্ন ঘটনা বলেই ওনারা দাবি করছেন। আমরা দিকে দিকে খানিক দূর এগিয়ে যাওয়ার পর দেখলাম দুটো খাঁড়ি দুদিক থেকে এসে এক জায়গায় মিশে বিরাট আকারের একটা খাঁড়ি তৈরি করেছে। সেই রাস্তা পেরিয়ে ডান দিক বাঁদিকে মাছ ধরার কিছু জেলে নৌকা পার করে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য বিচিত্রপুরের উদ্দেশ্যে। বাঁদিকের এই জায়গাগুলো দেখে আমার বারংবার সুন্দরবনের কথা মনে পড়ছিল। কিসের ভয়? ও হ্যাঁ, এখানে নামবো তো, হ্যাঁ নামবো তো। কিসের ভয় তোর? বোট আমাদেরকে নামিয়ে দিয়ে একটা ছোট্ট দ্বীপে ছেড়ে দিয়ে গেল। এখানেই ঘুরে দেখতে হবে আমাদেরকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। নামিয়ে দিয়ে গেল। এ দেখুন, এখানে কিন্তু গাছের নিচে নিচে এরকম সুন্দর করে বসার জায়গা ছাউনি করা আছে, একদম নদীর ধারে। দুর্দান্ত জায়গা, দারুণ লাগছে। তবে এখানে কিন্তু আধ ঘন্টা আমাদেরকে সময় দেওয়া হলো। আধ ঘন্টার মধ্যে ঘুরে এসে আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। তখন যে বোটটা আসবে সেই বোটে করে আমরা ফিরবো। গাছগুলোকে কি কাটা হয়েছে নাকি ন্যাচারালি এরকমভাবেই আছে এটা বুঝতে পারছি না, তবে দারুণ লাগছে কিন্তু জায়গাটা। উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এই জায়গাটাতে প্রচুর ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, দুর্দান্ত লাগছে। আমরা যখন গিয়েছি তখন দুপুর প্রায় 2:30, তাই তখন বেশ রোদ। এই বালিয়াড়ি চড়া টপকে টপকে এগিয়ে গেলাম দ্বীপের শেষ প্রান্তের দিকে। এই হচ্ছে সমুদ্র, আর এই যে সুতিটা ঢুকে যাচ্ছে এখান থেকে গিয়ে ঘুরে আসলে ওইখান থেকে আমরা এসছি বোটে যেখানে নামলাম। এদিকটা পুরো ঝাউবন। চলুন এবার একটু ঝাউবনটা ঘুরে দেখি, দেখে আর বেরিয়ে যাব। এখানে যতটা জায়গা রয়েছে সমস্ত জায়গাটাই এই রকমই, পুরো আইল্যান্ডের চারদিক ঘিরে এই যে সাদা বালির চড়া, এইটাই যেরকম দেখছেন এই রকমই পুরো দ্বীপটা ঘুরে আসলেও সেম একই দৃশ্য সব জায়গা থেকে আপনার চোখে পড়বে। আর উড়িষ্যা গভর্নমেন্ট থেকে দেখতেই পাচ্ছেন এখানে পুরোটাই ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে, বেড়া দিয়ে রেখেছে, দারুণ। চলুন এবার একটু ঝাউবনের দিকে যাই। এই দ্বীপের বালির চড়া বেয়ে আপনি যত দূরই হাঁটুন না কেন প্রায় একই রকম দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। বাঁদিকে ঘন ঝাউবন আর ডান দিকে সাদা বালির চড়া। সেখানেই ঝাউবনে খানিকক্ষণ সময় কাটালাম, তারপর ফেরার রাস্তা ধরলাম।
ঘন জঙ্গল, আর তার সাথে এই দিকে আছে সমুদ্র, বড় সমুদ্র। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব, বিশ্বাস করুন। মানে আপনি এই জায়গাটাতে না আসলে বুঝতে পারবেন না। সুন্দরবন বা অন্যান্য যে ম্যানগ্রোভ মানে ভিতরকণিকা এরম টাইপের যে জায়গাগুলো রয়েছে না, যখন বোটে করে আসছেন তখন কিন্তু ঠিক ওই রকম ফিলিং আসবে। ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে বোটে করে যাচ্ছেন সেরকম ফিলিং আসবে। কিন্তু এখানে চলে আসার পর না অনেকটা ওই বকখালি, পুরনো বকখালি সেরকম একটা ফিলিং আছে। সাদা বালির চড়া, গাছপালা ভর্তি, প্রচুর ঝাউবন, আর এদিকে তার উপর ম্যানগ্রোভের আরও গাছ লাগানো হয়েছে। এখন ভাটা চলছে বলে জল একটু দূরে আছে। ওদিকে সমুদ্রের গর্জন, উত্তাল সমুদ্র, দুর্দান্ত লাগছে। চলুন, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এবার যাব, গিয়ে বোট ধরবো। চলুন যাই। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন, পুরো সেই পুরনো বকখালির ফিলিং পাচ্ছি। এই সমস্ত জায়গা ছিল, মৌসুনিও এরকম ছিল, সেখানে গিয়ে সব পিকনিক টিকনিক করা হতো। পুরো সেই রকম লাগছে। পুরো চড়া ভিতরটা। সুন্দরবনের বেশ কিছু জায়গাতে কিন্তু এই রকম টাইপের জায়গা আছে। এ দেখুন, এদিকে পুরো ঘন জঙ্গল, কোনো জীবজন্তু কিন্তু চোখে পড়ছে না, কারণ এখানে রীতিমতো লোকজন যাতায়াত করে। গরু ছাড়া আছে এখানে, তারা ঘাস খাচ্ছে। কোনো জীবজন্তু কিন্তু দেখলাম না, তবে টুকটাক ওই শিয়াল ফিয়াল থাকতে পারে। কোনো ভয়ঙ্কর কোনো কিছু জীবজন্তু কিন্তু আছে বলে মনে হয় না, কারণ আসলে উইদাউট প্রোটেকশানে এরকমভাবে ট্যুর অর্গানাইজ করতো বলে মনে হয় না উড়িষ্যা গভর্নমেন্ট। চলুন, বেশ ভালো লাগলো, জায়গাটা বেশ সুন্দর, আর লোকজন যেহেতু কম সেই জন্য আরও ভালো লাগছে। একটার পর একটা বোট আসছে, আর 8 জন 9 জন করে নিয়ে চলে যাচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টে। আমরা ততক্ষণ এখানে বসে বেশ কিছু হ্যামক আর দোলনা করা রয়েছে, সেইখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। আমার ছেলে ঝটপট ছুটে গিয়ে সামনেই একটা দোলনায় বসে পড়ল, কিন্তু দোলনাটা ব্যাঁকা থাকার কারণে তার ঠিক পছন্দ হলো না। তাই সে সেখান থেকে নেমে আবার অন্য দোলনার উদ্দেশ্যে রওনা দিল। বেলা গড়িয়ে যত দুপুর হতে লাগলো, ঘাটের সামনে তত লোকের ভিড় হতে লাগলো। কিন্তু এইবার আমাদের পালা, তাই চলুন বোটে উঠে বেরিয়ে পড়ি আমাদের ফেরার রাস্তায়। ফেরার রাস্তা ধরে বোট আবারও এগিয়ে চলল দুর্বার গতিতে। সেই পুরনো চেনা নদীর পথ ধরে নৌকা এগিয়ে চলেছে। প্রায় 15-20 মিনিটের রাস্তা পেরিয়ে আমরা পৌঁছাবো আমাদের স্টার্টিং পয়েন্টে। যে চড়ায় এসে নামালো, এখানে কিন্তু কোনো রকমের কোনো দোকানপাট কিচ্ছু নেই। ইভেন আপনারা চাইলে একটা জলের কলও পাবেন না। তাই অবশ্যই করে সাথে কিন্তু জলটা মাস্ট বি রাখবেন, আর যদি কিছু খাবার দাবার শুকনো রাখতে চান তো রাখতে পারেন, কারণ প্রায় 1 ঘন্টা ঘুরতে সময় লাগবে আপনার এই দ্বীপটা। এবার আপনি যদি কম সময়ে ঘুরে চলে আসতে চান সেটাও করতে পারেন, তবে মোটামুটিভাবে এই দ্বীপটা ঘুরে দেখতে গেলে 1 ঘন্টা আপনাকে সময় দিতেই হবে। তবে খুব বেশি কিছু করার মতো কিছু নেই। কিছু জায়গা করা রয়েছে বসার মতো, সেখানে আপনারা চাইলে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন। তবে যেহেতু এই 4টি বোট বারবার করে যাতায়াত করে, তাই খুব বেশি সময় কিন্তু ওখানে নষ্ট করাটা বোকামির কাজ হবে। খিদে পেয়েছিল খুব জোর, ওখানে বেরিয়েই সামনের হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে পার্কিং লটে গিয়ে দেখলাম কোনো পার্কিং চার্জ এখনো পর্যন্ত চালু হয়নি, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। বিচিত্রপুর নিয়ে কয়েকটা কথা বলে নিই। বিচিত্রপুর আপনারা যদি দীঘায় থাকেন সেক্ষেত্রে নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে অটো রিজার্ভ করেও যেতে পারেন। 700-800 টাকা করে ভাড়া নেয়। আর মন্দারমণি থেকে আমরা যেহেতু গাড়ি বুক করে এসেছিলাম, তাই
আমাদের অনেকখানি টাকা বেশি পড়েছে, 2800 টাকা ভাড়া পড়েছে, অনেক বেশি। আর বিশেষ করে যেহেতু ড্রাইভার আমাদের জানাশোনা ছিল না, ওখানে আদার্স কোনো গাড়ি আমাদের হোটেল থেকে ঠিক করে দিতে পারেনি, তাই ওখানে একটা সিন্ডিকেট চলে গাড়ির, সেখান থেকে আমরা নাম্বারটা কালেক্ট করে তারপরে করেছিলাম। কিন্তু আমি আপনাদেরকে ডিরেক্ট ড্রাইভারের নাম্বার, ড্রাইভার মিন্স মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ডিরেক্ট মালিকের সাথে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। করলে আপনার ভাড়াও অনেক কম হবে, এবং আমার মনে হয় মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত যে কোনো গাড়িতে করে চলে আসুন, সেখান থেকে 800 টাকা করে আপনারা অটো অন্য কোনো গাড়ি রিজার্ভ করে চলে যান, তাতে অনেকটা সস্তায় হবে। 2 নম্বর কথা হচ্ছে, ওখানে ফুল সিজনেও টোটাল 4টে বোট চলে, এবং ওখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ পরপর করে যেরকমভাবে টিকিট কাটে লোকজন, সেইভাবেই কিন্তু বোটে তোলানো হয়। সিস্টেমটা খুবই সুন্দর। কিন্তু বোট সংখ্যা কম থাকার কারণে কিন্তু ওখানে আপনাদেরকে গিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে যদি পিক আওয়ার্সে যান। সেহেতু আমার মতে বলে ওখানে কিন্তু আবার আরেকটা ব্যাপার মাথায় রাখার বিষয় আছে, সেটা হচ্ছে জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে কিন্তু বোট চালানো হয়। মানে যখন কখন কবে চলবে সেটা নির্দিষ্ট কিন্তু কোনো সময় বলা নেই। আপনাকে ওখানে কন্ট্যাক্ট করে, বা ড্রাইভার যারা থাকেন তারা জানেন, তাদের সাথে যোগাযোগ করুন, তারা কিন্তু ডিরেক্ট ওনাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিয়ে তারপর আপনাদেরকে নিয়ে যাবেন। তো না হলে শুধু গিয়ে দেখবেন আপনাকে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকতে হচ্ছে, আলটিমেটলি আপনি কোনো কিছু না দেখেই চলে আসছেন। আর সাথে অবশ্যই করে খাবার দাবার এবং জল, হ্যাঁ প্লাস্টিক বর্জিত জায়গা, প্লাস্টিক ওখানে ফেলবেন না, নোংরা করবেন না, তাহলেই হলো। কিন্তু সাথে অবশ্যই করে খাবার দাবার রাখবেন, এবং বাচ্চা থাকলে তো জল খাবার অবশ্যই করে রাখবেন, কারণ ওই একবার টিকিট কাটার পর সেটা তো নন রিফান্ডেবল, তো সেই কারণের জন্য বলছি। এবং বোটের ভাড়াগুলোও যথেষ্ট বেশি। এবার আপনি ওখানে কিন্তু টিকিট ইন্ডিভিজুয়ালি বোট বুকও করতে পারেন, আদারওয়াইজ আপনি সিট হিসাবেও রিজার্ভ করতে পারেন। কিন্তু সিট হিসাবে রিজার্ভ করলে আপনার সাথে যার তার পড়তে পারে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে। যতক্ষণ না আপনার বোটটা পুরোপুরিভাবে পূর্ণ হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনার টোকেনে আপনার সিরিয়াল নাম্বারটা বসবে না, বুঝতে পেরেছেন? তো সেই জন্য যদি আপনাদের গ্রুপ আপনারা নিজেরা বানিয়ে নিয়ে যান, 8 জন, 9 জন, 6 জন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে। এইগুলো বেসিক ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিলাম। এইবার যান, ঘুরে আসুন বিচিত্রপুর, ভালো লাগবে। বিশেষ করে সুন্দরবন যারা যাননি তাদের তো সত্যিই ভালো লাগবে। তবে জীবজন্তু একটু দেখতে পেলে আরও ভালো লাগতো। আর একটু ঠান্ডা পড়লে নাকি ওখানে প্রচুর পরিমাণে পাখি দেখতে পাওয়া যায়, তো সেটা আপনাদের উপরি পাওনা হয়ে যেতে পারে, যেটা আমরা খুব ভালো দেখতে পাইনি। তো আসুন একবার বিচিত্রপুর ঘুরে যান, ঘরের কাছে আছে। দীঘায় যখন আসছেন, দীঘা থেকে একদিনের এক বেলার জন্য বিচিত্রপুর গিয়ে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। চলুন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর জানাবেন কেমন লাগলো আপনার। আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ইনস্টাগ্রামে চাইলেও ফলো করতে পারেন, সেখানে আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেটগুলো দিয়ে থাকি। তো যদি চান তো ফলো করে নেবেন। চলুন আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর ঘুরতে থাকবেন। টাটা।